মাল্টি সলিউশন বাংলায় সকলকে স্বাগত। আজকে আবারও উপস্থিত হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা বইয়ের যে ভর দুপুরে যে কবিতাটি রয়েছে সেই কবিতার সমস্ত প্রশ্নের উত্তর আমরা একটি ভিডিওর মাধ্যমেই জানব। তো যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটা লাইক করে দেবে। তার কথা নয়, চলো ভিডিওটা শুরু করা যাক। একের দেখা বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বাংলাদেশের ফরিদপুরের চান্দ্রা গ্রামে। 2 তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দুটি কাব্যগ্রন্থ হল নীল নির্জন ও কলকাতার যিশু। 2 দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-1 অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? উত্তর, ছাতার মতো অসত্য গাছটিও পথিকজনের রোদ বৃষ্টির থেকে আড়াল করে বলে পথিকজনের ছাতা বলা হয়েছে। 2-2 রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? উত্তর, রাখালরা অসত্য গাছের তলায় শুয়ে মাথার উপরে নীল আকাশে মেঘেদের আনাগোনা দেখছে। 2-3 নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? উত্তর, নদীর ধারে শুকনো খড়ের আঁটি বোঝাই করা একটা বড় নৌকা বাধা থাকার দৃশ্য কবিতায় ফুটে উঠেছে। 3 দাগে বলা হচ্ছে একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। যে শব্দগুলো লিখতে হবে সেগুলো হচ্ছে তৃণ, তটিনী, গোরক্ষক, পৃথিবী, জলধর। এই শব্দগুলোর প্রতিশব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। উত্তর, তৃণ ঘাস, পৃথিবী বিশ্ব বা ভুবন, তটিনী নদী, জলধর মেঘ, গোরক্ষক রাখাল। 4 দাগে বলা হচ্ছে নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে পরিবর্তিত করো। 1 নম্বর ঘাস, রাখাল, আকাশ, মাঠ, আদর, গাছ, লোক। এই শব্দগুলোকে বিশেষ্য থেকে বিশেষণে এবং বিশেষণ থেকে বিশেষ্যে পরিণত করতে হবে। তাই চলো আমরা উত্তরটা দেখে নিই। ঘাস থেকে ঘেঁষো, আদর থেকে আদুরে, রাখাল থেকে রাখালিয়া, গাছ থেকে গেছো, আকাশ থেকে আকাশী, লোক থেকে লৌকিক, মাঠ থেকে মেঠো। 5 দাগে বলা হচ্ছে পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো। শব্দগুলি হলো নদী, আদর, বাতাস। উত্তর, নদী এর সঙ্গে উপসর্গ যোগ করলে উপনদী হবে। আদর এর সঙ্গে উপসর্গ যোগ করলে অনাদর হবে। বাতাস এর সঙ্গে যদি আমরা উপসর্গ যোগ করি তাহলে হবে সুবাতাস। 6 দাগে বলা হচ্ছে নিচের বাক্য বা বাক্যাংশগুলি থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো। 6-1 ওই যে অশ্বত্থ গাছটি ও তো পথিকজনের ছাতা। উত্তর, উদ্দেশ্য হলো ওই যে অসৎ গাছটি ও তো, বিধেয় হলো পথিকজনের ছাতা। উদ্দেশ্যকে সম্প্রসারণ করলে হবে নদীর ধারের ওই যে বহুদিনের পুরনো অসত্য গাছটি ও তো। 6-2 কেউ কোথা নেই, বাতাস ওড়াই মিহিন সাদা ধুলো। উত্তর, প্রথম বাক্যাংশ হলো কেউ কোথা নেই। উদ্দেশ্য কেউ, বিধেয় কোথাও নেই। সম্প্রসারণ উদ্দেশ্যের সম্প্রসারণ করলে হবে গ্রীষ্মের দুপুরে আমাকে রাস্তাটা চিনিয়ে দেওয়ার মতো কেউ। আর দ্বিতীয় বাক্যাংশ হলো বাতাস ওড়াই মিহিন সাদা ধুলো। উদ্দেশ্য বাতাস, বিধেয় ওড়াই মিহিন সাদা ধুলো। উদ্দেশ্যের সম্প্রসারণ ঝোড়ো বাতাস। 6-3 দাগে বলা হচ্ছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। উত্তর, উদ্দেশ্য হলো বিশ্বভুবন, বিধেয় হলো আঁচল পেতে এইখানে ঘুমোচ্ছে। উদ্দেশ্যের সম্প্রসারণ ভর দুপুরে বিশ্বভুবন। 7 দাগে বলা হচ্ছে বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একত্র উপস্থিতি রয়েছে যাদের অর্থ একই। এমন 5টি নতুন শব্দ তুমি তৈরি করো। চলো উত্তরটা দেখে নেওয়া যায়। বলা কওয়া, যেটা বলা ও কওয়া একই অর্থ। দিন দরিদ্র, দিন ও দরিদ্র একই অর্থ। লোকজন, লোক ও জন একই অর্থ। হাঁটা চলা, হাঁটা ও চলা একই অর্থ।
কাজকর্ম, কাজ ও কর্ম একই অর্থ। 8, 8-এর দাগে বলা হচ্ছে ক্রিয়ার কাল নির্ণয় করো। কোনটিতে কাজ চলছে, কোনটিতে বোঝাচ্ছে কাজ শেষ হয়ে গেছে, সেটা লিখতে হবে। 8-এর 1, চড়ছে দূরে গরু বাছুর। চড়ছে এই কথা দ্বারা কাজ চলছে বোঝাচ্ছে, অর্থাৎ এটি ঘটমান বর্তমান। 8-এর 2, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে যায়, এই শব্দ দ্বারা বোঝাচ্ছে কাজ চলছে, অর্থাৎ এই বাক্যটা ঘটমান বর্তমান। নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। উত্তর বাঁধা, কাজ শেষ হয়ে গেছে, পুরা গঠিত বর্তমান। 8-এর 4, বাতাস ওড়াই মিহিন সাদা ধুলো। ওড়াই কাজ চলছে, ঘটমান বর্তমান। 8-এর 5, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। উত্তর ঘুমোচ্ছে, কাজ চলছে, ঘটমান বর্তমান। 9-এর দাগে বলা হচ্ছে নিচের বাক্যগুলির গঠনগত শ্রেণী বিভাগ করো, সরল নাকি যৌগিক নাকি জটিল। 9-এর 1, তলাই ঘাসের গালচেখানি আদর করে পাতা। উত্তর সরল বাক্য। 9-এর 2, ওই যে অসৎ গাছটি, ও তো পথিক জনের ছাতা। উত্তর জটিল বাক্য। 9-এর 3, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। উত্তর সরল বাক্য। যে জানে সেই জানে। উত্তর জটিল বাক্য। এই যে অসৎ গাছটি অংশে এই লোকটির দূরত্ব বাচক নির্দেশক সর্বনাম। এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও, যেমন ও, উহা, উনি, ওরা ইত্যাদি। উত্তর, উল্লিখিত সর্বনামগুলি ছাড়াও আরও কয়েকটি সর্বনাম হলো ওটা, ওগুলো, ওখানে, ওকে, ওদেরকে ইত্যাদি। 11, পথিকজনের ছাতা সম্বন্ধপদটি চিহ্নিত করো। কবিতায় থাকা সম্বন্ধপদ খুঁজে লেখো আর নতুন সম্বন্ধপদ যুক্ত শব্দ তৈরি করো, যেমন গোঠের রাখাল, দুপুরের ঘুম। উত্তর, পথিকজনের ছাতা, এখানে সম্বন্ধপদটি হলো পথিকজনের। কবিতায় রয়েছে এমন দুটি সম্বন্ধপদ হলো ঘাসের আর 2 নম্বর হচ্ছে গাছের। এছাড়াও কয়েকটি নতুন সম্বন্ধপদযুক্ত শব্দ হলো আকাশের, কাগজের ইত্যাদি। 12 দাগে বলা হচ্ছে ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকাকে। নৌকার সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে এক বচন বোঝানো হয়েছে। এরকম একটি মাত্র এক বচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখো। উত্তর, এক বচন বোঝাতে টি ছাড়া টা, খানা, খনি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হতে পারে। নিচে কয়েকটি উদাহরণের সাহায্যে তা দেখানো হলো। টা অর্থাৎ ছেলেটা, মেয়েটা, বাড়িটা, জামাটা ইত্যাদি হতে পারে। খানা দিয়ে হতে পারে একখানা, চৌকিখানা, গাড়িখানা ইত্যাদি। খানি দিয়ে হতে পারে একখানি, আসনখানি, মুখখানি ইত্যাদি। 13 নম্বর, কবিতা থেকে বহুবচনের প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো। প্রসঙ্গত শব্দকে আরও কীভাবে আমরা বহুবচনের রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। উত্তর, বহুবচনের প্রয়োগ রয়েছে কবিতা থেকে পাওয়া এমন শব্দগুলি হলো গরু বাছর, মেঘগুলো, কাদের, লোকগুলো। এছাড়াও রা সমূহ, শ্রেণী, রাশি, বর্গ, দল, শতরাজি, মালা, পুঞ্জ, বৃন্দ, মণ্ডলী, বহু, গুলি ইত্যাদি নির্দেশক যোগ করে বহুবচনের রূপ দেওয়া সম্ভব। নিচে প্রতিটি নির্দেশক প্রয়োগের মাধ্যমে শব্দ গঠন করে বহুবচনের রূপটি দেখানো হলো। রা অর্থাৎ ছেলেরা, সমূহ, গ্রন্থসমূহ, শ্রেণী, বৃক্ষ শ্রেণী, রাশি, জলরাশি, বর্গ, ব্যক্তিবর্গ, দল, গুল্মদল, শতবর্ষ, রাজি, পুষ্পরাজি, লালা, মালা, মেঘমালা, পুঞ্জ, নক্ষত্রপুঞ্জ, বৃন্দ, অধিবাসী বৃন্দ, মণ্ডলী, অতিথি মণ্ডলী, বহু, বহুদিন, গুলি, গানগুলি। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? উত্তর, কবি দেখছেন এক নিস্তব্ধ দুপুরে চারপাশে অলস মেজাজ তৈরি হয়েছে। পথিকের বিশ্রামের জন্য অশ্বত্থ গাছ তার ছায়া মেলে দিয়েছে। গরু বাছর আপন মনে চড়ে বেড়াচ্ছে।
রাখাল ছেলে নিশ্চিন্তে গাছের তলায় ঘাসের উপরে শুয়ে শুয়ে আকাশ দেখছে। কোনো এক জনমানবহীন নৌকা খড় বোঝাই হয়ে নদীর ঘাটে বাঁধা। মানুষ তো ঘরের ভিতরে বিশ্রাম নিচ্ছেই, বাতাসও যেন ধুলো ওড়াবার খেলা খেলছে। সব মিলিয়ে এই বিশ্ব চরাচর জুড়ে এক অদ্ভুত শান্তির পরিবেশ তৈরি হয়েছে। তাই চারপাশের এই শান্ত ছবি দেখে কবি বলেছেন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে। 14-2 ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন, লেখো। উত্তর, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ভারী সুন্দর একটি ছবি ধরা পড়েছে। পথের ধারে দাঁড়িয়ে আছে এক অশ্বত্থ গাছ, তার ডালপালা মেলে সে ছড়িয়ে দিয়েছে ছায়া। নিচে নরম ঘাস আদর করে বিছিয়ে দিয়েছে তার গালচে। ক্লান্ত পথিকের বিশ্রামের জন্য দূরে গরু বাছুর চড়ে বেড়াচ্ছে আপন খেয়ালে। আর রাখাল ছেলে শুয়ে আছে গাছের তলায়, দেখছে আকাশের সঙ্গে মেঘেরা কেমন ছোঁয়াছুঁয়ির খেলাই মেতেছে। খোলের মধ্যে বোঝাই করা শুকনো খড়ের আঁটি নির্জন চারপাশকে যেন আরও নিঃসঙ্গ করে তুলেছে। নদীর ধারে ফাঁকা নৌকো খড় বোঝাই হয়ে ঘাটে বাঁধা। চারপাশে আর কেউ নেই, শুধু হালকা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে মিহি সাদা ধুলোর রাশি। দুপুরে সবাই যে যার ঘরে ঘুমোচ্ছে। বাইরের পৃথিবীতে কোনো কোলাহল বা উচ্চস্বরে বেজে ওঠা কোনো আওয়াজ এই নিস্তরঙ্গতাকে ভেঙে ফেলছে না। ফলে মনে হচ্ছে চারপাশ যেন ঝিমিয়ে রয়েছে। মনে হচ্ছে সারা পৃথিবী যেন এখানে এসে নিশ্চিন্তে আঁচল পেতে ঘুমিয়ে আছে। 14-3 এবং 14-4 প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করবে, আর নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।